শোন ভাগিনা আমার, গ্রামে যেখানে ঘোরাঘুরি করিস না কেন কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে নদীর পাড়ে বড়ই গাছটা আছে, সে বড়ই গাছের কাছে কখনো যাবি না। ওই বড়ই গাছে পরী থাকে। পরীটা গ্রামের মানুষদের ভয় দেখায়, অনেক বড় ক্ষতিও করছে। মামার কথায় আমি অবাক হয়ে বললাম, সত্যি নাকি মামা? বড়ই গাছটাতে পরী থাকে? তুমি কি কখনো দেখেছো পরীটাকে? না ভাগিনা, আমি তো দেখিনি, তবে গ্রামের অনেকে দেখেছেন। আমার বাবা মানে তোর নানাও দেখেছে পরীটাকে। একটা অবাক করার বিষয় দেখ, বড়ি গাছটাকে কত বড়ই বড়ি ধরেছে, পেকে নিচেও পড়ে আছে, কিন্তু কেউ ওই বড়ি খেতে বা কুড়াতে আসেনি। তুই ভাগিনা শহরে পড়াশোনা করেছিস, তোর হয়তো এসব বিশ্বাস নাও থাকতে পারে। মামা হিসেবে আমার সতর্ক করার ছিল, আমি করে দিলাম। এদিকে আসবি না কেমন? এখন চল বাড়ি থেকে পুকুরে মাছ ধরবো, চল। কথাটা বলে মামা আমাকে নিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলেন। এদিকে তখন আমি পেছনে ফিরে বড়ই গাছটাকে আরেকবার দেখে নিলাম। বড়ই গাছের দিকে তাকিয়ে চলে গেলাম নানা বাড়িতে। সেখানে গিয়ে কথা মতো মামা সহ পুকুরে মাছ ধরলাম। মাছ ধরা শেষে গোসল করে ঘরে আসলাম। আমি ঘরে এসে শুয়ে শুয়ে মুচকে মুচকে হাসছি আর মনে মনে বলছি, মামা তো জানে না আমার জিনপরিদের নিয়ে কতটা আগ্রহ। আমি জিনপরিদের নিয়ে ভিডিও বানিয়ে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। মামার কথা যদি সত্যি হয় তো আমার ক্যামেরায় ধরা পড়বে বড়ই গাছের পরি। কথা বলে ব্যাগ থেকে ক্যামেরার ব্যাটারি বের করে চার্জে লাগিয়ে দিলাম। ব্যাটারি চার্জে লাগানোর পর শুতে গেলে নানি এসে ডাক দিয়ে বললেন, নিশাত, তোর মামা ক্ষেতের এক ছাই খেতে আয়। নানির কথা উঠে মামার ঘরে গেলাম। সেখানে গিয়ে খাবার খেয়ে আবারও ঘরে আসলাম। ঘরে এসে শুয়ে ঘুমিয়ে গেলাম, কারণ রাতে যে বড়ই গাছের পরিটাকে দেখতে যেতে হবে। আমি ঘুমানোর পর সন্ধ্যার আগে উঠে আশেপাশে একটু ঘোরাঘুরি করতে রাত নেমে আসলো। রাত হলে রাতের খাবার খাওয়ার সময় নানি বলল, নিশাত, তুই কি একা ঘুমাতে পারবি? একা ঘুমাতে না পারলে তোর মামার সাথে ঘুমা। নানির কথা আমি একটু চুপ থেকে বললাম, না নানি, আমি একা ঘুমাতে পারবো। আমার আবার অন্য কারোর সাথে ঘুমাতে গেলে ঘুম আসে না। অবশ্য মামার সাথে ঘুমাতে পারলে ভালো হতো, মামার সাথে গল্প করতে পারতাম, কিন্তু কি করার, একা ছাড়া যে ঘুমাতে পারি না। আমার এরকম কথায় মামা বললেন, আচ্ছা তুই একাই ঘুমাবি, সমস্যা নেই। মামার কথায় আমি আর কে না বলে খাবার খেয়ে ঘরে গেলাম। ঘরে যাবার পর অপেক্ষা করতে লাগলাম রাত কিছুটা গভীর হওয়ার জন্য। এই ভেবে ফেসবুকে বন্ধুদের সাথে কথা বলে সময় পার করছিলাম। ওদের সাথে কথা বলতে বলতে রাতে কিছুটা গভীর হলো। তখন আমি আমার ব্যাগের মধ্যে ক্যামেরাটা নিয়ে আসতে করে উঠে দরজা খুলে চলে গেলাম বাইরে। বাইরে গিয়ে হাঁটতে লাগলাম ওই বড়ই গাছটার দিকে। আকাশের চাঁদের ঝলমলে আলোতে হাঁটতে ভালো লাগছিল। জিনভূতের ভয় না, মানুষ দেখে ফেলার ভয়। হাঁটছে আর ভাবছি কেউ দেখে যেন না ফেলে। এসব ভাবতে ভাবতে একসময় পৌঁছে গেলাম বড়ই গাছের কাছে। ওখানে গিয়ে বড়ই গাছ থেকে একটু দূরে একটা গাছের গোড়ায় বসে পড়লাম। দিনের বেলা মামার সাথে এখানে এসেছিলাম, তখন জায়গাটা স্বাভাবিক লাগলেও এখন ভয়ঙ্কর লাগছে। পাশে থাকা নদীর ঠান্ডা বাতাসে শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আমি গাছের গোড়ায় বসে ক্যামেরা অন করে বড় গাছের দিকে তাকিয়ে আছি কখন পরী আসে, কিন্তু অনেক সময় পার হয়ে গেলেও পরীকে দেখতে পারি না। আমি পরীকে না দেখায় এক সময় ভাবলাম চলে যাব কিনা। ঠিক সে সময় বড়ই গাছের নিচে কিছু একটার আওয়াজ পাই। বড়ই গাছের নিচে আওয়াজ পেতে আমি ওদিকে তাকাই, কিন্তু ওখানে কাউকে দেখতে পারি না। আমি নিচের দিকে কাউকে না দেখে আবারও উপরের দিকে তাকিয়ে চমকে উঠি। উপরে তাকিয়ে দেখি বড়ই গাছের একটা ডালে বসে আছে একজন মহিলা অবয়ব। ওনার মুখ আমি দেখতে পাচ্ছিলাম না, কারণ উনি উল্টো দিকে নদীর দিকে মুখ করে বসেছিল। ওনার সাদা সাদা বিশাল লম্বা বড় চুলগুলো গাছ থেকে লম্বা হয়ে নিচে নেমে গেছে। এরকম দৃশ্য দেখে মনের অজান্তে ভয় চলে আসলো আমার মাঝে। আমি ভয় পেয়ে আমার ক্যামেরা অন করে ভিডিও করতে লাগলাম। ভিডিও করছি আমি, ওদিকে পরীটা গাছের ডালে বসে আছে। এমন হঠাৎ আমার পেছনে কিছু একটার আওয়াজ পেয়ে পেছনে ঘুরে চমকে উঠে ধপাস করে মাটিতে পড়ে গেলাম। ওদিকে তখন পেছনে থাকা শিয়ালের বাচ্চাটা ভয় পিছিয়ে গেল। আমার পেছনে শিয়ালের বাচ্চা ছিল একটি। আমি শিয়ালের বাচ্চাটাকে দেখে শব্দ না করে হাত ইশারা করে ভয় দেখাতে গেলে শিয়ালের বাচ্চাটা ভয় সেখান থেকে পালিয়ে গেলেন। ওদিকে তখন আবারও বড়ই গাছের নিচে তাকালে দেখলাম এবার পরীটা গাছের ডালে নেই। পরীটা নিচে নেমে হেঁটে হেঁটে নদীর দিকে যাচ্ছে। এমন সময় আমিও ক্যামেরা অন করে সামনের দিকে এগোতে লাগলাম। আমি সাবধানে লুকিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। ওদিকে পরী হাঁটতে হাঁটতে নদীর একদম কাছে চলে গেলেন। পরীটা পানির কাছাকাছি গিয়ে এক লাফে পানিতে লাফ দিলেন। পরী পানিতে লাফ দিয়ে নামার পর মাছ নদীতে গিয়ে ভেসে রইলেন। এদিকে আমি বেশ খুশি হয়ে ভিডিও করছি।
বেশ কিছুক্ষণ ভিডিও করার পর হঠাৎ মাঝ নদীতে পানি ঘুরপাক খেতে লাগলেন। পানি ঘুরপাক খেতে খেতে সেখানে হঠাৎ করে মিলিয়ে গেলেন পরীটা। পরী পানিতে মিলে যাবার পর আমি সেখানে দেরি করলাম না। আমি সেখানে দেরি না করে চলে আসলাম মামা বাড়িতে। সাবধানে বাড়িতে এসে ঘরে ঢুকে দরজা লাগিয়ে বিছানায় বসলাম। বিছানায় বসে লম্বা নিঃশ্বাস ফেলে বললাম, অবশেষে মামার কথাই সত্যি হলো। আমি পরীকে দেখতে পারবো ভাবতে পারিনি। আমি পরীকে দেখে ভিডিও করতে পারছি এটা ভেবে অনেক আনন্দ হচ্ছিল। এই ভিডিও ইউটিউবে আপলোড করলে অনেক ভিউ হবে। এইভাবে ভিডিও করা কেমন হয়েছে এটা ভেবে ক্যামেরা চেক করে অবাক হয়ে গেলাম। আরে এটা কিভাবে সম্ভব? আমার ক্যামেরায় পরী ধরা পড়েনি যে। আশেপাশে দৃশ্য, বড়ই গাছ সবই ঠিক আছে, কিন্তু পরীকে দেখতে পাচ্ছি না কেন? সব ভিডিও হলেও পরীর ভিডিও হয়নি। এটা কেমনে সম্ভব? আমি তখন পরীকে ভিডিও করার সময় ক্যামেরায় দেখেছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি না কেন? পরী ভিডিও করতে না পেরে মন খারাপ করে সেই রাতের মতো শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে ব্রাশ করতে করতে বাইরে গিয়ে বসে ভাবতে লাগলাম, আচ্ছা গতকাল রাতে এরকমটা কেন হলো? আগে ভূতের মুভিতে দেখতাম ক্যামেরায় ধরা পড়ে, এদিকে দেখে আমার বেলায় উল্টো হলো। এসব ভাবছি আর ওখানে বসে ব্রাশ করছি। এমন সময় বাড়ি থেকে ডাক দিয়ে মামা বললেন, নিশাত আয় হাত মুখ ধুয়ে নে, নাস্তা করব। মামার কথা উঠে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে ঘরে যাওয়ার সময় মামা বললেন, নিশাত আমি কাজে বাইরে যাচ্ছি, ফিরতে বিকেল হবে, তুই কোথাও বেড়াতে গেলে তাড়াতাড়ি বাড়িতে আসিস। মামার কথায় আমি মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে মামা। তখন মামা চলে গেলেন। এদিকে আমি আরও কিছুক্ষণ শুয়ে থেকে বাইরে হাঁটতে বের হলাম। বাইরে হাঁটার সময় হঠাৎ ওই বড়ই গাছের পরীর কথা মনে হলো। পরীর কথা মনে হতে আমি সেখান থেকে চলে গেলাম বড়ই গাছটার কাছে। রাতে এখানে পরীকে দেখেছিলাম মনে হয় না। দিনের বেলা গাছটা ও জায়গাটা স্বাভাবিক লাগছে। আমি গাছটার চারিদিকে ঘুরলাম, ঘুরে ক্যামেরা অন করে বড়ই গাছটার একটা ভিডিও করলাম। বড়ই গাছের ভিডিও করে আশেপাশে আরও কিছু সুন্দর জায়গার ভিডিও শেষে মনে মনে ভাবলাম, কাল তো পরীর ভিডিও করতে পারিনি, আজ পারবো। আমি আজকেও আসবো এখানে। মনে মনে এইসব চিন্তা করে গ্রামের কিছু জায়গা ঘুরে চলে গেলাম মামা বাড়িতে। ততক্ষণে দুপুর হয়ে গেছে। দুপুর হওয়ায় আমি গোসল করে খেয়ে ঘরে এসে শুয়ে রইলাম। এমন সময় আমার বন্ধু ফোন করে বললেন, নিশাত কোথায় তুই? তোর বাবার কাছে শুনলাম তোর নানা বাড়িতে গেছিস, তোরা কবে আসবে ওখান থেকে? বন্ধুর কথা জবাবে ওকে জানিয়ে দিলাম 2 দিন পর। আমার কথায় ও আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলেন। এদিকে তখন আমি বাকি দিনটুকু ঘুমিয়ে কাটিয়ে দিলাম। দিন পেরিয়ে রাত হলো। রাত হলে গত রাতের মতো সবাই ঘুমিয়ে গেলে আমি আস্তে করে ঘর থেকে বেরিয়ে হাঁটতে লাগলাম ওই বড়ই গাছটার দিকে। গতকাল রাতে পরীকে ভিডিও করে দেখতেও পারিনি। এই বিষয়টা কেন ঘটলো এটাই বুঝতে পারছিলাম না। গতকাল রাতের কথা ভাবতে ভাবতে একসময় চলে আসলাম বড়ই গাছের পাশে। সেখানে এসে একটা বড়ই গাছের আড়ালে বসে রইলাম। আমি সেখানে বসে বড়ই গাছের দিকে তাকিয়ে আছি। ঝিঝি পোকা ডাকছিল তখন। আমি মাঝে মধ্যে পেছনে তাকিয়েও দেখছি শিয়াল কুকুর কিছু আসে কিনা। আমি আশেপাশে তাকিয়ে ক্যামেরা অন করে বড়ই গাছের দিকে তাকিয়ে আছি। এমন সময় পেছন থেকে হঠাৎ আমার কাঁধে কেউ হাত রাখে। এই গভীর এই জায়গায় আমার কাঁধে কেউ হাত রাখছে, এটা তো নিশ্চয়ই সাধারণ কোনো হাত নয়। এসব ভেবে ভয় ভয় পেছনে ঘুরে তাকাতেই দেখলাম একটা মেয়ে। মেয়েটাকে দেখে অবাক হয়ে বললাম, আরে আপনি কে এই রাত্রেবেলা এখানে? আমার কথায় মেয়েটা বলল, আপনি যে কারণে এখানে এসেছেন আমিও সেই কারণে এখানে এসেছি, এবার ভাবুন আমি কে। তখন আমি একটু চিন্তা করে বললাম, আপনি আমার মতো ভিডিও করতে আসছেন? আপনি এই বড়ই গাছের পরীর বিষয়ে জানলেন কিভাবে? আপনার বাসা কোন গ্রামে? আমার কথা একটা গ্রামের দিকে ইশারা করে ওই বললেন ওই গ্রামে। মেয়েটার কথা শেষ না হতে আমি বড়ই গাছের দিকে একটা আওয়াজ পেয়ে ওদিকে তাকাতেই দেখলাম গতকাল রাতের মতোই বড়ই গাছের ডালে উল্টো হয়ে বসে আছে সে পরী। পরীকে দেখে আমি পেছনে না তাকিয়ে মেয়েটাকে বললাম, আচ্ছা আমি তো ওই দিক থেকে ভিডিও করছি, আপনি অন্য সাইডে গিয়ে ভিডিও করুন কেমন? কিন্তু আমার কথার কোনো আওয়াজ পেলাম না। আমার কথার আওয়াজ না পেয়ে পিছনে ঘুরে তাকিয়ে দেখলাম মেয়েটা কোথাও নেই। আরে এটা কিভাবে সম্ভব? মেয়েটা এই কয়েক সেকেন্ডের মধ্যে কোথায় গেল? মেয়েটাকে না দেখে ভাবলাম অন্যদিকে চলে গেছে হয়তো। এই ভিডিও বড়ই গাছের ডালে বসে থাকা পরীর ভিডিও করছিলাম। এভাবে কিছুটা সময় চলে গেলে আজকে বড়ই গাছের ডালে পরীটা পেছনের দিকে ঘুরে সামনের দিক হয়ে বসে। পরীটা পেছন থেকে ক্যামেরার সামনের দিকে হওয়ায় আমি চোখ বড় বড় করে তাকিয়ে থাকি, কারণ এই পরীকেই তো আমি এতক্ষণ দেখলাম আমার পাশে মেয়েটার রূপে। আমার সাথে একটু আগে যে মেয়েটা কথা বলছিল সে কেউ না, ও ছিল নিজেও ছিল সে পরীটা।
পরি মেয়েটার রূপ নিয়ে আমার কাছে আসছে, এর মানে পরি আমার বিষয় জেনে গেছে। পরিস্থিতি খারাপ হবে বুঝতে পেরে সেখান থেকে চলে যেতে চাইবো, এমন সময় আমাকে অবাক করে দিয়ে আমার কাছ থেকে কিছুটা দূরে থাকা বড়ি গাছের ডালের উপর থেকে পরি তার গলাটা লম্বা করে ওর মাথাটা আমার সামনে নিয়ে আসলেন। গলাটা লম্বা করে মাথাটা আমার সামনে নিয়ে আসায় ভয়ে আমি চিৎকার করে দুপা পিছিয়ে গেলাম। আমি পিছিয়ে গিয়ে সেখানে দেরি না করে মামা বাড়ির দিকে দৌড়াতে লাগলাম। এদিকে এমন সময় আমার পেছন পেছন হাসতে হাসতে এগিয়ে আসতে লাগলেন একটা মাথা। আমি দৌড়াচ্ছি, আমার পেছনে পরীর মাথাটা উড়ে উড়ে আসছে আর ভয়ঙ্করভাবে হাসছে। পরীর মাথা হাসে আর বলে, কি রে, ভিডিও করবি না? নে কর ভিডিও। এরকম কথা শুনে জীবন বাঁচাতে জোরে দৌড়াতে গিয়ে মাটিতে হোঁচট খেয়ে পড়ে গেলাম। আমি পড়ে যাওয়ার পর আমার আর কিছু মনে নেই, আমি বেহুশ হয়ে যাই। আমার যখন হুঁশ ফেরে তখন নিজেকে দেখি মামা বাড়িতে, আমার পাশে নানি মামা ওরা বসে আছে। আমার হুঁশ ফিরতে মামা বললেন, বাবা নিশাত, কি হয়েছিল তোর? তুই রাস্তার মধ্যে পড়েছিলি কেন? গভীর রাতে ওখানে কি করছিলি? মামার কথায় আমি একটু চুপ থেকে বললাম, না মানে মামা, রাতে ঘুমা আসছিল না, তাই ক্যামেরাটা নিয়ে আকাশের চাঁদের ভিডিও করতে বের হয়েছিলাম। এমন সময় ভয় পেয়ে জ্ঞান হারিয়েছি। আমার কথায় মামা বললেন, তোকে না বলেছিলাম যেখানে সেখানে না যেতে, তা আবার রাত্রেবেলা? ভাগ্য ভালো আমি সঠিক সময় খুঁজতে বের হয়েছিলাম। আমি বাথরুমে যাবার জন্য বাইরে বের হয়ে দেখি বাতাসে তুই যে ঘরে ছিলি সে ঘরের দরজাটা খুলে গেছে। দরজা খোলা দেখে তোর ঘরে গিয়ে দেখলাম তুই ঘরে নেই। তোকে ঘরে না দেখে আশেপাশে খুঁজতে দেখে না পেয়ে লাইট নিয়ে খুঁজতে বের হলাম। খুঁজতে খুঁজতে তোকে ওই রাস্তায় বেহুশ অবস্থায় পেলাম। এরপর থেকে কোথাও যাবি না। মামার কথায় আমি আর কিছু বললাম না। তখন নানি বললেন, শরীরে মাটি লেগে আছে, যা হাত মুখ ধুয়ে ঘুমা। নানির কথা মতো তাই করলাম। হাত মুখ ধুয়ে ঘরে এসে দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। শুয়ে ভাবতে লাগলাম, এটা কি ঘটলো আমার সাথে? আল্লাহ রহমতে পরীর হাত থেকে বেঁচে গেছি। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। আমার যখন ঘুম ভাঙলো তখন বুঝতে পারলাম শরীরে প্রচুর জ্বর। আমার শরীরে অনেক জ্বর দেখে মামা আমাকে সাথে নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেন। সেখানে গিয়ে চারফুক করে নিয়ে আসলেন আমাকে। বাড়িতে আসার পর মামাকে বললাম, মামা বলছিলাম আমি বাড়িতে চলে যাই, 2-3 দিন ধরে তো এখানে আছি। আমার কথায় মামা বললেন, আজই চলে যাবি? তোর শরীরে জ্বর, সুস্থ হওয়া তারপর যাবি। মামার কথায় আমি বললাম, না মামা, শরীরে বেশি জ্বর নেই, সমস্যা হবে না, আমি কিছুক্ষণ আরাম করি, জ্বর আর একটু কমলে তারপর চলে যাব। আমার কথায় মামা রাজি হলে আমি সেখানে শুয়ে রইলাম আরও কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ শুয়ে থেকে জ্বর একটু কমলে রেডি হয়ে মামা ও নানির কাছ থেকে বিদায় নিয়ে রওনা করলাম বাড়ির দিকে। আমি অটো করে বাড়িতে ফিরছিলাম, এমন সময় একটা সুন্দর জায়গা দেখে ভাবলাম ক্যামেরা দিয়ে ভিডিও করি। এই ভেবে ক্যামেরা বের করতেই একটা কথা মনে হলো, গতকাল রাতে পরীর কোনো ভিডিও করতে পারছিলাম কিনা। এইভাবে গতকাল রাতে ভিডিও করা ভিডিওটা বের করে দেখলাম, কিন্তু এবারও কোনো লাভ হলো না। পরশুদিনের মতো গতকালের রাতের ভিডিও করেও কোনো লাভ হয়নি। ভিডিওটি সব দেখা গেলেও পরীকে দেখা যাচ্ছে না। পরীকে দেখতে না পেয়ে মন খারাপ করে আগের ভিডিওটা দেখতে গেলাম, যে ভিডিওটা গতকাল দিনের বেলা করেছিলাম। বড়িগাছ নদী এগুলো ভিডিও করছিলাম। আমি গতকাল দিনের ওই ভিডিওটা চালু করতে চমকে উঠলাম। কি, দিনের বেলা বড়ি গাছটার ভিডিও করছিলাম, তখন শুধু বড়ি গাছটা ছিল, কিন্তু ক্যামেরার মধ্যে তো ভয়ঙ্কর এক পরীকে দেখা যাচ্ছে। পরীটা গাছের ডালে বসে ক্যামেরার দিকে তাকিয়েছিল। এটা কিভাবে সম্ভব? রাতের বেলা পরীকে দেখার পর ভিডিও করছিলাম, কিন্তু পরে পরীকে দেখতে পাচ্ছি না। ওদিকে পরীকে না দেখে যে ভিডিও করছি সে ভিডিওতে পরীকে দেখা যাচ্ছে। মামা ঠিকই বলেছে, আমার ওই বট গাছের বড়ি গাছের ওখানে যাওয়াটা ঠিক হয়নি। এই পরীটা নিশ্চয়ই ভয়ঙ্কর। এখন বুঝতে পারছি পরীর ভয় কেন সবাই বড়ি গাছের কাছে যায় না। আমি অবাক হয়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাওয়ার পর মা বাবা বলল, কে নানা বাড়িতে থাকা হলো? তখন মাকে বলল, 2-3 দিন তো থাকলাম মা, আর কতদিন থাকলাম? তখন বাবা বললেন, ভালো করেছিস এসেছিস, তো তো পড়াশোনা আছে, কয়েকদিন ধরে কলেজেও যাসনি, যা ঘরে গিয়ে জামা কাপড় পাল্টা। বাবার কথায় ঘরে গিয়ে সব চেঞ্জ করে শুয়ে রইলাম। বিকাল পর্যন্ত শুয়ে থেকে বিকালে আমার বন্ধু জয় ও হাসানের সাথে দেখা করলাম। ওদের সাথে দেখা হতেই মামা বাড়িতে গিয়ে কি কি ঘটেছে সব কিছু খুলে বললাম। সব শুনে জয় বলল, ধুর, আমাদের বানিয়ে বানিয়ে মিথ্যা গল্প বলছিস তাই না? পরীক্ষা ভিডিও করার পর দেখা যাবে না আর কেন? আর এখনো কি আগের মতো যুগ আছে যে বট গাছ, তেঁতুল গাছ, বড়ই গাছ এগুলোতে জিনপরি থাকবে? বন্ধু জয়ের কথায় ওকে বললাম, আরে বিশ্বাস কর, এসব আমি সত্যি, আমাদের গ্রামে একটা বড়ই গাছ আছে যেখানে পরী থাকে। এই গ্রামের অনেকেই দেখেছে পরীটাকে। পরীটার ভয়ে কেউ গাছের কাছে যায় না, গাছের বড়ইও খায় না।
তখন হাসান বলল, তোর কথাগুলো তো রূপকথার গল্পের মতো লাগছে, আমাদের বানিয়ে বানিয়ে গল্প বলছিস তাই না? আরে না, সব সত্যি, তোরা বিশ্বাস করবি না জানি, তাই আমার ক্যামেরায় সাথে করে নিয়ে আসছি, দেখ এখানে ভিডিও করা আছে। এই বলে আমি যে ভিডিওটা করছিলাম ওটা চালু করলাম, কিন্তু দেখি এখন তো কিছুই দেখা যাচ্ছে না। আরে হঠাৎ কি হলো? আমি মামাবাড়ি থেকে ফেরার সময় ভিডিওগুলো দেখেছিলাম যেখানে পরীটা ক্যামেরার দিকে তাকিয়েছিল, এখন তাহলে দেখা যাচ্ছে না কেন? ওদিকে ভিডিওতে কিছু দেখতে না পেয়ে জয় বলল, কই, এখানে তো কাউকে দেখা যাচ্ছে না, তুই তো শুধু বড়ে গেছে ভিডিও করছিস, সাথে নদীটার, দিনের বেলা ভিডিও করছিস, পরি পাবি কোথা থেকে? আমাদের মিছে মিছে মিথ্যা কেন বললি? আরে জয়, মিথ্যা না, আমার সব কথা সত্যি। আমি পুরী ভিডিও করতে গিয়ে ভয় বেহুশ হয়েও গিয়েছিলাম, ওখানে সত্যি পড়ি আছে, আমার কথা বিশ্বাস না হলে নিজে দেখে আয়। আমার কথা তখন হাসান বলল, হ্যাঁ তাই করব, আমাদের তাহলে নিয়ে চল। নিয়ে চল মানে কোথায় নিয়ে যাব? আমার কথায় জয় বলল, কোথায় আবার নিয়ে যাবি? তোর মামার বাড়ি যে ওই গ্রামে বড়ি গাছের কাছে। আরে কি বলিস, না না, আমি সব পারবো না, আমি যে ভয় পাইছি, পাগল হলি? আমি আরও ওখানে যাই, আমি তোদের সব ঠিকানা দিচ্ছি, তোরা যা দেখতে পাবি। তখন হাসান বললেন, তুই থাকতে আমরা একা যাব কেন, তুই আমাদের নিয়ে যাবি, তোর ভয় কিসের? আমরা দুজন তোর সাথে তো যাবই, থাকবো তাই না? ওদের কথা আমি কোনোভাবে রাজি হচ্ছিলাম না। আমি রাজি না হওয়ায় জয় বলল, নিশাত, আমাদের মিথ্যা বলছিস তাই না? এখন যদি নিজের চোখে দেখতে যেতে চাইতাম তো যেতে চাচ্ছিস না, এসব নাটক করার দরকার কি ছিল বলতো? বন্ধুদের কথা এবার মনে হলো ওদের নিয়ে যাওয়া উচিত, যতই ভয় লাগুক আমার কথা ওরা কোনোভাবে বিশ্বাস করছে না। ওদের এরকম কথা আমি বললাম, ঠিক আছে আমি যাব, কিন্তু আমি দূরে বসে থাকবো, তোরা বড়ি গাছের কাছে যাবি, ওখানে গিয়ে ভয় পেলে বা তোদের কিছু হলে কিন্তু আমাকে বলতে পারবি না। আমার কথা হাসান ও জয় রাজি হয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, আমাদের যা হয় হবে, তোকে কিছু বলবো না। ওরা রাজি হয়। আমি বললাম, ওকে, আমার শরীরে অনেক জ্বর, আর আজকে আমি মামা বাড়ি থেকে আসছি, আজকে যাওয়া ঠিক হবে না, আমি কাল তোদেরকে নিয়ে যাব। আমার কথায় ওরা রাজি হলে আমি চলে গেলাম বাড়িতে। এই ঘটনার পরের দিন বিকালে কথা মতো জয় হাসান আমার কাছে আসলে আমি বললাম, শোন ভাই, আমি কিন্তু আবারও তোদের সাবধান করছি, ওখানে সত্যি পড়ে আছে, তোদের কিন্তু সমস্যা হবে। আমার কথা ওরা বলল, আরে তুই তো নিয়ে চল, তারপর দেখা যাবে, ওখানে পরি থাকলে তো বুঝতে পারছি ওদের বুঝে কোনো লাভ হবে না। তাদের বললাম, চল রওনা করি। কথা বলে ওদেরকে নিয়ে রওনা করলাম মামার বাড়ির গ্রামের দিকে। আমি ওখানে যাচ্ছি এটা মা বাবা মামাকে বলিনি। প্রিয় লিসেনার, মাঝখানে একটু বিরতি দিলাম। আপনারা যারা মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার ভয়েস অফ ইফতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। চলুন আবার গল্পে ফেরা যাক। আমরা তিনজন গল্প করতে করতে সন্ধ্যার দিকে পৌঁছে গেলাম সেই গ্রামে। সেখানে গিয়ে একটা দোকানে বসে কিছু খাবার খেলাম। খাবার খেয়ে রাত 8টা-9টা বাজলে সবার চোখের আড়ালে তিনজনই রওনা করলাম ওই বড়ই গাছটার দিকে। আমরা রওনা করার পর আমি শেষবারের মতো আরেকবার ওদেরকে না করে দিলাম, কিন্তু এতেও কোনো লাভ হলো না, ওরা আমার কথা শুনল না। এদিকে তখন আমরা নদীর পাড় ধরে বড়ই গাছের কাছাকাছি চলে আসলাম। সেখানে আসার পর আমি বললাম, এই তোরা যা, ওই যে চাঁদের আলোতে একটা গাছ দেখতে পাচ্ছিস, ওটা বড়ই গাছ, ওখানে গিয়ে লুকিয়ে তাকিয়ে থাক, দেখতে পারবি। আমার কথা ওরা বললেন, তুই এখানে কি করবি? মনে রাখিস আমরা দুজন গেলে তুই তো একা হয়ে পড়বি, তখন ভয় যেন না পাস। ওদের কথাতেই আমার ভয় চলে আসলো। আমি ভাবলাম, ঠিকই তো, ওরা গেলে তো একা হয়ে যাব, তখন আবার পরি এসে আমাকে ধরবে না তো। এসব ভেবে উপায় না পেয়ে ওদের সাথে বড়ই গাছের কাছাকাছি চলে গেলাম। সেখানে যাবার পর ঝোপের আড়ালে লুকিয়ে ওদের বললাম, এখানে চুপ করে বসে থাক, দেখতে পারবি। আমার কথায় ওরা সেখানে চুপ করে কিছুক্ষণ বসে রইলেন। বেশ কিছুক্ষণ চুপ থেকে জয় বললেন, আরে ধুর, কই, এখানে তো কেউ নেই। কথাটা বলে জয় উড়ে বড়ই গাছের দিকে এগিয়ে যেতে লাগলেন। এদিকে আমিও হাসান পেছন থেকে ডাকছি আর বলছি, এই জয়, কি করছিস? আরে এদিকে আয়, ওদিকে যাস নে, সমস্যা হয়ে যাবে, শোন। কিন্তু আমারও হাসানের কোনো কথা না শুনে হাসান এই বড়ই গাছের কাছে চলে গেলেন। সেখানে গিয়ে জয় কি জানি করতে লাগলেন। রাতের বেলায় স্পষ্ট কিছুই বোঝা যাচ্ছিল না। এভাবে বেশ কিছুক্ষণ হয়ে গেলে জয় আবারও ফিরে আসলেন আমাদের কাছে। জয় ফিরে আসে ওর হাত ধরে টেনে বসিয়ে বললাম, এই কই গিয়েছিলি ওভাবে? তো যদি কিছু হয়ে যেত? আমার কথায় জয় বলল, এখানে কিছু থাকলে তো হবে, চল, এখানে থেকে লাভ নেই, এখানে কিছুই নেই। জয় কথা জবাবে আমি কিছু বলার আগেই হাসান বলল, এই দেখ, বড়ি গাছের দিকে তাকা। হাসানের কথায় বড়ি গাছের দিকে তাকালে দেখলাম সাদা কাপড় পরা, লম্বা চুল, বড়ি গাছের ডালে উল্টো হয়ে বসে আছে পরিটা।
পরীকে দেখে আমি ফিসফিস করে বললাম, কিরে দেখলি তো, আমার কথা তো বিশ্বাস করিসনি, এখন তো বিশ্বাস হলো? আমার কথায় জয় ও হাসান হা হয়ে পরীর দিকে তাকিয়ে বলল, তুই তো সত্যি বলেছিলি নিশাদ, এখানে তো সত্যি পরী আছে, কিন্তু পরীর মুখ তো দেখতে পাচ্ছি না। আমার পরীর বিষয়ে কথা বলছি এমন সময় হঠাৎ বড়ই গাছে থাকা পরীটা বাতাসে মিশে গেলেন। পরী বাতাসে মিশে গেলে আমরা বড়ই গাছের দিকে তাকিয়ে বললাম, আরে পরীটা হঠাৎ কই গেল? কথাটা বলে বড়ই গাছ নিচ ও উপরে দেখতে লাগলাম, কিন্তু ওখানে কাউকে দেখতে পেলাম না। এদিকে তখন পেছন থেকে একটা আওয়াজ পেয়ে পেছনের দিকে তাকানোর সাথে সাথেই আমরা দেখলাম মাথাবিহীন একটা শরীর আমাদের পেছনে দাঁড়িয়ে আছে। মাথাচাড়া শরীর দাঁড়িয়ে থাকতে দেখে তিনজনই ভয় একটা চিৎকার দিয়ে সেখান থেকে দৌড় দিলাম। আমরা ভয়ে এক দৌড়ে ওই জায়গা থেকে বড় রাস্তায় চলে আসি। বড় রাস্তায় আসার একটু পর একটা অটো পেলে অটোতে উঠে বসি। অটোতে বসে হাঁপাতে হাঁপাতে বলি, এটা কি ছিল? তোদের আগেই বলেছিলাম ওখানে যাওয়া ঠিক হবে না, ঠিক কারোর কোনো ক্ষতি হতো যদি। আমার কথা ওরা হাঁপাতে লাগলেন, কিছুই বলছিলেন না ওরা। এভাবে অটো করে আমাদের গ্রামে চলে আসলাম। ঘড়িতে তখন রাত 11টা। আমরা গ্রামে এসে যে যার বাড়িতে চলে যাই। ওদের মতো আমি বাড়িতে গেলে মা জিজ্ঞাসা করলেন কোথায় গিয়েছিলাম। তখন মাকে বন্ধুর কথা বলে দিলাম। মাকে বললাম বন্ধুদের বাড়িতে দাওয়াত ছিল। আমার কথায় মা কিছু না বললে আমি ঘরে গিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। আমি ঘুমানোর পর সে রাতে আমার সাথে আর কিছু ঘটল না। আমার সাথে ঘটনা ঘটল পরের রাতে। পরের দিন রাতে যথারীতি খাবার খেয়ে ঘরে শুয়ে আছি। ঘড়িতে তখন রাত 12টা। এরকম একটা সময় আমি ঘুমিয়ে যাব এমন সময় আমার রুমে কারোর উপস্থিতি টের পেয়ে চোখ খুললাম। চোখ খুলে দেখলাম আমার ঘরে বড়ই গাছের ওই পরীটা দাঁড়িয়ে আছে। আমি পরীটাকে ভালোভাবে চিনি, কারণ উনি ভালো রূপে এসে আমার সাথে সেদিন কথা বলেছিলেন। আমি পরীকে দেখে কিছু বলার আগে পরী বললেন, আপনি ভয় পাবেন না, আপনার সাথে জরুরি কিছু কথা বলার আছে। তখন আমি ভয় পেয়ে বললাম, আমার সাথে জরুরি কি কথা? তখন পরীটা বললেন, আপনার মামা আপনাকে বড়ই গাছের কাছে যেতে নিষেধ করছে। এটা শোনার পর আপনি বড়ই গাছের কাছে গেলেন। আপনি বড়ই গাছের কাছে যাওয়ায় আমি বুঝতে পারি আপনাকে প্রথম দিন কিছু বলিনি, কিন্তু যখন দেখলাম আপনি দ্বিতীয় রাতেও আমাকে দেখতেও ভিডিও করতে আসছেন, তখন আপনাকে ভয় দেখাই। আমি আপনাকে শুধু ভয় দেখিয়েছি আপনি যেন আমার ওখানে আর না আসেন। আমি চাইলে আপনার ক্ষতি করতে পারতাম, আপনাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি আপনাকে ভয় দেখানোর পর আপনি ভয় পেয়ে বাড়িতে আসছেন। এখান পর্যন্ত ঠিক ছিল, কিন্তু বাড়িতে এসে আপনার বন্ধুদের আমার কথা বলা ঠিক করেননি। আপনি কি জানেন আপনার দুজন বন্ধুর মধ্যে আপনার যে জয় নামে বন্ধু আছে, ওনার চাচা একজন তান্ত্রিক? তখন আমি একটু চিন্তা করে বললাম, হ্যাঁ আমি শুনেছি, কিন্তু কখনো দেখিনি। তা আপনি হঠাৎ জয়ের চাচার কথা কেন বলছেন? তখন বড়ই গাছের পরী আমাকে বলতে লাগলেন। পরী বললেন, আপনার বন্ধু জয় আপনার কাছ থেকে আমার কথা শোনার পর ওর তান্ত্রিক চাচাকে গিয়ে বলে। পরেও তান্ত্রিক চাচা আমাকে বন্দি করে বুদ্ধি করে। সেই তান্ত্রিক আমাকে বন্দি করানোর জন্য জয়কে বলেন, আমি যে বড়ি গাছে থাকি ওই গাছের ডাল, গাছের পড়ে যাওয়া পাতা ও গাছের গোড়ার একটু মাটি নিয়ে আসতে। তান্ত্রিক চাচার কথায় জয় তাই করেন। তোমাকে আমাকে দেখতে বড়ই গাছের ওখানে যাবার পর জয় আমি যে গাছে থাকি ওই গাছের পাতা, গাছের ছাল, সেখানকার মাটি নিয়ে ওর চাচাকে এনে দেন। জয় যখন এসব নিয়েছিল তখন আমি বড়ই গাছের আশেপাশে ছিলাম না। আমি ওখানে থাকলে বাধা দিতাম। আপনারা ওখান থেকে পালিয়ে আসার পর সব জানতে পারছি। পরিকথায় আমি যেন আকাশ থেকে পড়লাম। তাহলে তলে তলে জয় এসব কাজ করেছে। আমাকে চিন্তা করতে দেখে পরি বললেন, দেখুন আমি তো আপনাদের ক্ষতি করিনি, তাহলে আপনারা আমার কোনো ক্ষতি করতে চাইছেন কেন? আমি ওই বড়ই গাছে থাকি অনেক বছর হলো। আমার মা বাবা বেঁচে নেই। ওই জায়গাটা আমার পছন্দের, ওই গাছের ওখানে অনেক ইতিহাস মিশে আছে আমার। আপনার জন্য এসব শুরু হয়েছে। আপনি দয়া করে কাল আপনার বন্ধু জয়কে বুঝিয়ে বলবেন, জয় যেন ওর তান্ত্রিক চাচাকে বলেন আমাকে যেন বন্দি করার চেষ্টা না করে। পরীর এরকম কথায় আমি মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে তাই হবে, আমি কালকেই জয়ের সাথে কথা বলবো। আমার কথায় পরী বাতাসে মিশে গেলেন। এদিকে তখন একটু চিন্তা করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে খাবার খেয়ে বন্ধু হাসানকে ফোন করে দেখা করতে বললাম। আমার কথায় হাসান দেখা করলে আমি ওকে সব খুলে বললাম। সব শুনে হাসান অবাক হলো। তখন আমরা দুজনে জয়ের সাথে দেখা করলাম। জয়ের সাথে দেখা হলে আমি বললাম, জয় তুই না আমার ভালো বন্ধু, তুই এরকম একটা কাজ করতে পারলি? তুই তোর তান্ত্রিক চাচার কথাই পরীকে বন্দি করতে বড়ি গাছের পাতা, গাছের ছাল ও মাটি নিয়ে এনে দিয়েছিস। আমার কথা জয় বললেন, কি বলিস, কই আমি তো এসব কিছু করিনি। তখন আমি বললাম, দেখ জয় একদম মিথ্যা বলবি না। আমার মনে আছে তুই ওখানে যাবার পর আমাকেও হাসানকে রেখে বড়ি গাছের নিচে গিয়েছিলি। ওখানে গিয়ে কি যেন করছিলি, এখন বুঝতে পারছি ওখানে কি করছিলি। দেখ জয়, পরী তো আমাদের কোনো ক্ষতি করেনি, শুধু ভয় দেখিয়েছে।
তাহলে তুই কেন পরীকে বন্দি করতে সাহায্য করছিস? আমার কথা জয় কোনোভাবে স্বীকার করছিলেন না এই কাজটা কে করেছে। জয়কে যতই বুঝে না, উল্টো বলে ও কিছু করেনি। জয়কে বুঝাতে না পেরে রাগ করে বাড়িতে চলে আসি আমি। বাড়িতে আসার পর মন খারাপ করে বসে রইলাম। জয় এরকম একটা কাজ করবে ভাবতে পারিনি। মন খারাপ করে সেই দিনটা কাটিয়ে দিলাম। সেদিন রাতে বড়ই গাছের পরি আবারও আমার কাছে আসে। পরে আসে আমি মন খারাপ করে বলি, জয় আমার কথা শুনেনি, ও তো স্বীকারই করছে না ওই কাজটা করেছে। আমার কথায় পরি বললেন ও স্বীকার করবে না, কারণ ওর চাচা বারণ আছে। জয়ের চাচা কাজ শুরু করে দিয়েছে, উনি কালো জাদু করে আমাকে বন্দি করার চেষ্টা করবে। তখন আমি বললাম, তাই নাকি? না না, আমি থাকতে এটা হতে দেব না, আপনি চিন্তা করবেন না, আমি কাল সরাসরি জয়ের চাচার সাথে কথা বলতে যাব। আমার কথায় পরি বললেন, ঠিক আছে যান, কিন্তু মনে হয় না এতে কোনো লাভ হবে। শোনেন, আপনাকে একটা কথা বলে রাখি, আমি এখন থেকে রোজ রাতে আপনার কাছে একবার করে আসব। যদি দেখেন কোনো এক রাত থেকে আমি আপনার কাছে আসছি না, তাহলে ভাববেন জয়ের তান্ত্রিক চাচা আমাকে বন্দি করে ফেলছে। যদি বুঝেন আমাকে বন্দি করছে, তাহলে আমার একটা উপকার করেন। কি উপকার বলেন? আমার কথায় পরি বললেন, রাঙামাটির এক পাহাড়ি গ্রামে একজন মসজিদের ইমাম আছেন, আমি আপনাকে সব ঠিকানা বলে দিব। আপনি কখনো না আসলে আপনি কষ্ট করে ওনার কাছে যাবেন আর আমার বিষয়ে সব খুলে বলবেন। আমার বিষয় ওনাকে বললে উনি নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। এই বলে পরি আমাকে সব রকম ঠিকানা দিলেন। সব ঠিকানা দিয়ে পরি বললেন, আমার বলা কথাগুলো ভালো করে মনে রাখবেন। আমি আজকে আসি। কথাটা বলে সেই রাতের মতো পুরী চলে গেলেন। পুরী চলে যাবার পরের দিন কথা মতো আমি জয়ের চাচার কাছে গেলাম। সেখানে গিয়ে সব কথাগুলো জয়ের চাচাকে বলাই জয়ের চাচা বললেন, তুমি কার কাছে কি শুনে আমার এখানে এসছো? আমি এসব কিছু করিনি, এগুলো কাজ আমি করি না। আমি ওনার কথাই খুব অনুরোধ করলাম, দেখুন আপনি জয়ের চাচা মানে আমারও চাচা, আপনি দয়া করে এরকম কাজ করবেন না। তখন উনি বললেন, আমি এসব কিছু করিনি, করব না, তুমি এখন চলে যাও, আমার অনেক কাজ করতে হবে। কথাটা বলে উনি আমাকে ওনার বাড়ি থেকে বের করে দিলে আমি সেখান থেকে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর সে রাতে পুরি আবার আসেন, আমার সাথে কথা বলে চলে যান। এভাবে একদিন করে 2 দিন চলে যায়। 2 দিন পর হঠাৎ পুরি আমার কাছে আসে না। পুরি রাত্রির বেলা আমার কাছে না আসায় আমি শুরুতে চিন্তা করিনি, কিন্তু যখন 2-3 দিন পুরি আমার কাছে না আসে তখন চিন্তায় পড়ে যাই। পুরি 3 রাত আমার কাছে আসলো না, তাহলে কি পুরীর কথাই সত্যি? জয়ের চাচা কি তাহলে পুরীকে বন্দি করেছে? এইসব নিয়ে চিন্তা করতে করতে জয়ের চাচার কাছে আবার গিয়ে বললাম, উনি পুরীকে বন্দি করছে কিনা। কিন্তু জয়ের চাচা অস্বীকার করলেন। উনি বিষয়টা স্বীকার না করে আমি বাড়িতে এসে মনে মনে বললাম, পুরীকে আমার সাহায্য করতে হবে। পুরী বলছিল রাঙামাটিতে একজন ইমামের কথা, আমার ওনার সাথে দেখা করতে হবে। হ্যাঁ, পুরীকে বাঁচাতে ওটাই করতে হবে, আমাকে রাঙামাটি যেতে হবে। আমি রাঙামাটি যাবার কথা ফাইনাল করার পর মা বাবাকে বলি, আমার কলেজের ঘনিষ্ঠ এক বন্ধুর বোনের বিয়ে, ওদের বাড়িতে 1 দিন কি 2 দিন থাকতে হবে। বন্ধুর বাড়িতে যাবার কথা বলে আমি চলে যাই রাঙামাটি। সেখানে গিয়ে পুরীর কথা মতো এক পাহাড়ি গ্রামে যাই আমি। সেখানে গিয়ে অনেক কষ্ট করে পুরীর দেওয়া কথা মতো ওই ইমাম সাহেবকে খুঁজে বের করি। ইমাম সাহেবের নাম ইসমাইল হুজুর। ওনাকে খুঁজে পাবার পর আমি সালাম দিই। আমার সালামের উত্তর দিয়ে উনি বলেন, তুমি কে বাবা, কোথা থেকে আসছো? তখন আমি ওনাকে সব খুলে বললাম। আমি পরীর কথায় ওনার কাছে গিয়েছি। পরীর কথা শুনে আমি ওনাকে আমার বাড়িতে নিয়ে যান। এরপর আরও সব ঘটনা আমার কাছ থেকে শুনে বলেন, তুমি যে পরীর কথা বলছো ওর নাম জেসমিন। আমি হলাম ওই পরীর বাবার বন্ধু। ওর বাবার সাথে অনেক ভালো বন্ধুত্ব ছিল আমার বন্ধুর মেয়ে বিপদে পড়েছে, আমি সাহায্য করব না তা কি হয় নাকি? তুমি একটু বসো, আমি আগে আমার সাথে থাকা 2জন শক্তিশালী জিনকে খোঁজ নিতে পাঠাই, পরী আসলে কোথায় ও কার কাছে আছে। কথাটা বলে উনি 2জন জিনকে পাঠালেন খোঁজ নিতে। ওনার কথা মতো 2জন জিন খোঁজ নিতে গিয়ে সব খোঁজ নিয়ে ফিরে এসে বললেন, জয়ের তান্ত্রিক চাচা এই পরীকে বন্দি করে রাখছে। তান্ত্রিক পরীকে বন্দি করেছে শুনে উনি আমার সাথে থাকা 3টা জিনকে আদেশ করলেন পরীকে মুক্ত করে নিয়ে আসতে। ইমাম সাহেবের কথায় 3জন জিন চলে গেলেন জয়ের তান্ত্রিক চাচার কাছে। ওখানে গিয়ে পরীকে ছাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু জয়ের তান্ত্রিক চাচার সাথে বিশ্বাস জিন আছে, তাই ওরা যুদ্ধ না করতে পেরে ফিরে আসে। 3জন জিন ভয়ে পালিয়ে আসায় ইমাম সাহেব এবার তার ওস্তাদ জিনকে ডাকেন আর সাহায্য চান। ইমাম সাহেবের কথায় ওনার ওস্তাদ জিন তান্ত্রিকের কাছে আসে আর তান্ত্রিকের জিনদের সাথে যুদ্ধ করতে থাকে। বেশ কিছুক্ষণ যুদ্ধ করার পর ইমাম সাহেবের ওস্তাদ জিন তান্ত্রিকের জিনদের মেরে ফেলে। শুধু তান্ত্রিকের জিনদের না, তান্ত্রিককে আঘাত করতে করতে তার অবস্থা খারাপ করে ফেলে। পরে নিজের জীবন বাঁচাতে তান্ত্রিক পরীকে মুক্ত করে দেন। পরীকে মুক্ত করে ইমাম সাহেবের ওস্তাদ জিন চলে আসে।
তখন ইমাম সাহেব ওনার ওস্তাদ জিনকে ধন্যবাদ জানান। এদিকে পরীকে মুক্ত করার পরই ইমাম সাহেবকে ধন্যবাদ জানান আর বলেন, আমরা অনেক বড় উপকার করলেন। তখন ইমাম সাহেব বললেন, তুমি আমার বন্ধুর মেয়ে, তোমার বাবা এখন বেঁচে নেই, তাতে কি, আমি তো আছি, কখন আমার সাহায্যের প্রয়োজন হলে বলিও। ইমাম সাহেবের কথায় খুশি হয়ে চলে যায় পরী। এদিকে তখন আমি ইমাম সাহেবের কাছে বিদায় নিয়ে পরের দিন চলে আসি বাড়িতে। আমি বাড়িতে আসার পর হাসান আসে আমার কাছে আর বলেন, নিশাত, যার অবস্থা তো খুব খারাপ, ওকে কে জানি অনেক মেরেছে, ও অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়। হাসানের কথা আমি বুঝতে পারছিলাম এটা কার কাজ, এটা নিশ্চয়ই পরী করছে। ঠিকই করেছে, জয়ের একটা শিক্ষা হয়েছে। আমি হাসান কিছুক্ষণ কথা বলার পর চলে যাই। এদিকে এই ঘটনার দিন রাতে পরী আমার কাছে এসে বলে, ধন্যবাদ আপনাকে, আপনি সাহায্য না করলে হয়তো ইমাম সাহেব আমাকে সাহায্য করতে পারতেন না। আমি আপনার উপকার কখনো ভুলব না। পরী কথায় আমি খুশি হই। এরপর দুজনে বেশ কিছুক্ষণ গল্প করি। এভাবে রোজ রাতে পরী আমার কাছে আসতে থাকেন। পরী রোজ রাতে আমার কাছে আসেন কথা বলার জন্য। একসময় পরীকে অনেক ভালো লেগে যায় আমার। পরীকে ভালো লাগে এক রাতে পরীকে বলি, আচ্ছা তোমাকে একটা কথা বলার ছিল, তোমাকে আমার ভালো লেগে গেছে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি চাইলে আমরা বিয়ে করব। আমার কথায় পরী মন খারাপ করে বললেন, আমি বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসছো, কিন্তু নিশাত, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, ভালোবাসার জন্য না, তাও আবার মানুষের সাথে। নিশাত, তুমি তো জানো আমার বাবা মা বেঁচে নেই। ওরা কিভাবে মারা গেছে জানো? জানো না? শোনো, আমার বাবা জিন হলেও আমার মা ছিলেন একজন মানুষ। বাবা ও মা ভালোবেসে বিয়ে করছে, ওদের বিয়ে কেউ মেনে নেয়নি। আমার মায়ের বাবা ও ভাই সবাই সবসময় চাইতো মা বাবার সংসার যেন না হয়, ওরা সবসময় বাবার খারাপ চাইতো। এভাবে কয়েক বছর কেটে যায়, আমার জন্ম হয়। আমার জন্মের কয়েক বছর পর আমার নানা ও মামা একজন কবিরাজ দিয়ে আমার বাবাকে বন্দি করে মেরে ফেলেন। বাবা মারা যাওয়ার পর বাবাকে হারানোর কষ্টে মাও কিছুদিন পর মারা যায়। মা মারা যাবার আগে আমাকে বলেছিল আমি যেন প্রতিশোধ নিতে নানা ও মামাকে কিছু না করি। মায়ের কথা রাখতে আমি সব ছেড়ে চলে যাই। আমি তখন থেকে নদীর পাড়ে বড় বড় বড়ই গাছে একা একা থাকি। কোনো মানুষ ওদিক দিয়ে আমাকে বিরক্ত করলে ভয় দেখাই। আমার বাবার হত্যাকারী মানুষ, তখন থেকে আমি মানুষদের এড়িয়ে চলি, আর সামনেও চলব। নিশাত, তুমি অনেক ভালো, কিন্তু আমরা আলাদা জাতি। আমরা বিয়ে করলে কোনো একদিন তোমারও আমার পরিণতি আমার মা বাবার মতো হবে। আমি আজকের পর তোমার কাছে আর আসবো না, চলে যাবো অনেক দূরে। তুমি ভালো থেকো, সবসময় ভালো থাকবে। কথাটা বলে পড়ি চলে যাই। ও চলে যাবার পর আমি অনেক কষ্ট পাই। রোজ রাতে ওর অপেক্ষা করি, কিন্তু পড়ি আর আমার কাছে কখনো আসে না। প্রিয় লিসেনার, কেমন লাগলো বড়ি গাছের পরিকল্পটি সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন শুরু করছি একটা ডাইনির গল্প। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম শালবনপুর। চারিদিকে সবুজ মাঠ, তাল, খেজুর গাছ আর মাঝখানে একটা বিশাল পুকুর। এই পুকুরটা গ্রামে সবার কাছে পরিচিত ছিল তালুকদার পুকুর নামে। পুকুরটা মালিক ছিলেন গ্রামের সবচেয়ে প্রভাবশালী মানুষ, তালুকদার সাহেব। বয়স 50-এর কাছাকাছি। গভীর স্বভাবের মানুষ। গ্রামের সবাই তাকে ভয় করত, আবার সম্মান করত। এই পুকুরটা ছিল অদ্ভুত। দিনের বেলা দেখলে মনে হতো শান্ত সুন্দর একটা জায়গা। পানি একদম আইনের মতো পরিষ্কার। চারিদিকে বড় বড় গাছ, বট, অসুস্থ তেঁতুল আর কদম গাছ। কিন্তু রাত হলে জায়গাটা বদলে যেত। গ্রামের মানুষ আগে থেকে বলতো ওই পুকুরে কি আছে। কেউ রাতে ওই পুকুর পাড়ে যেত না। যারা ভুল করে গেছে তারা বলতো পানির ভেতর কেউ নড়াচড়া করে। মাঝরাতে মাছ লাফানোর শব্দ হয়, কিন্তু সেটা স্বাভাবিক না। কখনো কখনো গাছের ডালে বসে অদ্ভুত ছায়া দেখা যায়। একদিন সন্ধ্যায় গ্রামের দুই যুবক রাশেদ আর কালাম পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা শুনতে পেল ঝাপ ঝাপ ঝাপ। মনে হচ্ছিল কেউ পুকুরের পানি থেকে মাছ তুলে খাচ্ছে। রাশেদ ফিসফিস করে বলল, এটা কিসের শব্দ রে? কালাম বলল, ভয় পেয়ে বলল, চল ভাই, এটা ভালো কিছু না মনে হয়। কিন্তু রাশেদ একটু সাহসী ছিল। সে ধীরে ধীরে পুকুরের দিকে এগোলো। তারপর যা দেখলো সে জীবনে ভুলতে পারিনি। পুকুরের ধারে গিয়ে রাশেদ দেখল পানির ওপরে একটা কালো ছায়া বসে আছে, মানুষের মতো, কিন্তু পুরো মানুষ না। তার হাত লম্বা, চোখ জলজল করছে, আর সে একের পর এক মাছ ধরে খাচ্ছে। মাছগুলো যেন নিজেরাই তার হাতে চলে আসছে। হঠাৎ সেই ছায়াটা থেমে গেল। ধীরে ধীরে মাছ ঘুরিয়ে রাশেদের দিকে তাকালো। চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। রাশেদ চিৎকার দিয়ে দৌড় দিল, জিন জিন বলে। কালামও দৌড়ে পালালো। পরদিন সকালে পুরো গ্রাম খবর ছড়িয়ে গেল। সবাই বলতে লাগলো তালুকদার পুকুরে জিন আছে। কেউ বলল আমি আগেই বলেছিলাম, কেউ বলল ওই পুকুর অভিশপ্ত। তালুকদার সাহেব এইসব কথা শুনে রেগে গেলেন। তিনি বললেন, এইসব বাজে কথা,
আমার পুকুর কোনো জিন নেই, কেউ মাছ চুরি করছে। তারপর তিনি সিদ্ধান্ত নিলেন পুকুর পাহারা বসাবেন। তালুকদার সাহেব গ্রামের এক লোককে ডাকলেন। তার নাম ছিল মুক্তার। মুক্তার ছিল একটু সাহসী আর টাকার লোভও ছিল। তালুকদার বললেন, তুই রাতে পুকুর পাহারা দিবি, কেউ মাছ চুরি করলে ধরে ফেলবি, ভালো টাকা পাবি। মুক্তার রাজি হয়ে গেল। সেদিন রাতে সে একটা লাঠি আর একটা লণ্ঠন নিয়ে পুকুর পাড়ে বসে রইল। চারিদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার শব্দ। রাত যত গভীর হচ্ছে ততই পরিবেশ অদ্ভুত হয়ে উঠছিল। হঠাৎ পুকুরের পানি নিজে নিজে নড়তে শুরু করলো। ঝাপ ঝাপ ঝাপ। মুক্তার লণ্ঠন তুলে তাকালো। তার গা কাটা দিয়ে উঠল। সে দেখল পানির ভেতর থেকে ধীরে ধীরে কিছু একটা উঠছে। কালো, লম্বা, ভয়ঙ্কর একটা অবয়ব। তার চোখে লাল, মুখে অদ্ভুত হাসি। মুক্তার কাঁপতে কাঁপতে বলল, কে 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 তুমি? কোনো উত্তর নেই, শুধু সেই জিনিসটা ধীরে ধীরে এগিয়ে আসছে। হঠাৎ চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল। লণ্ঠনের আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে শুধু সেই লাল চোখ দুটো জ্বলজ্বল করছিল। তারপর শোনা গেল এক ভয়ঙ্কর চিৎকার। পরদিন সকালে পুকুর পাড়ে মানুষের ভিড়। মুক্তার লাশ পড়ে আছে। তার চোখ দুটো বড় বড় করে খোলা, মুখে ভয় জমে আছে। শরীরে কোনো বড় আঘাত নেই, কিন্তু মনে হচ্ছে ভয়ে সে মারা গেছে। মুক্তারের মৃত্যুর পর পুরো শালবনপুর গ্রাম আতঙ্কে জমে গেল। পুকুর পাড়ে কেউ যেতে চায় না। সন্ধ্যা হলে মানুষ দরজা জানলা বন্ধ করে দেয়। তালুকদার সাহেব বাইরে থেকে শক্ত থাকলেও ভেতরে ভেতরে চিন্তায় পড়ে গেলেন। কারণ মুক্তা শুধু মারা যায়নি, তার মৃত্যুর মধ্যে ছিল এক অদ্ভুত ভয়। গ্রামের মুরব্বীরা মুক্তারের লাশ দেখে বলছিল, এটা সাধারণ মৃত্যু না, ও চোখের দিকে তাকান, কত ভয় পেয়েছে। একজন বৃদ্ধ বলল, জিনের হাতে ছাড়া এমন হয় না। তালুকদার রেগে বলে উঠলেন, চুপ, এসব কুসংস্কার। কিন্তু তার কণ্ঠে আগের মতো জোর ছিল না। নতুন পাহারার ব্যবস্থা। তালুকদার সাহেব ভাবলেন, একজন না, এবার একসাথে কয়েকজন পাহারা দিবে। তিনি গ্রামের 4 জন শক্ত সমর্থক যুবককে ডাকলেন, জাহিদ, মুনির, সোহেল আর কাদের। তাদের বললেন, তোমরা 4 জন একসাথে পাহারা দিবা, ভয় পাওয়ার কিছু না, আমি আছি। জাহিদ একটু ভয় পেয়ে বলল, কিন্তু মুক্তার যেটা হয়েছে। তালুকদার কঠিন গলায় বললেন, ওটা দুর্ঘটনা, তোমরা ভয় পেয়ে চলবে না। অবশেষে টাকার লোভে তারা রাজি হয়ে গেল। রাত নামতে 4 জন পুকুর পাড়ে গেল। তাদের হাতে লাঠি, টর্চ আর একটা হারিকেন। পুকুরটা অদ্ভুত নীরব, মনে হচ্ছে কিছু একটা অপেক্ষা করছে। মুনির ফিস ফিস করে বলল, আমার ভালো লাগতেছে না। সোহেল বলল, চুপ থাক, কিছু হবে না। কিন্তু তার নিজেরও গলা কাঁপছিল। হঠাৎ পুকুরের মাঝখানে পানি ঘূর্ণির মতো ঘুরতে লাগলো। 4 জন একসাথে তাকিয়ে রইল। কাদের বলে, দেখেছ, পানি নিজে নিজে ঘুরতেছে। তারপর পানির ভেতর থেকে ধীরে ধীরে কিছু একটা উঠতে লাগলো, আগের চেয়েও আরো ভয়ঙ্কর। এবার তার স্পষ্ট দেখল একটা বিশাল কালো অবয়ব, মানুষের মতো কিন্তু স্বাভাবিক না। তার হাত পা স্বাভাবিক, লম্বা, চোখ দুটো আগুনের মতো জ্বলছে, মুখে হালকা হাসি, যেন শিকার পেয়েছে। জাহিদ কাঁপতে কাঁপতে বলল, এটা মানুষ না, এটা জিন। হঠাৎ সেই জিন এক লাফে পুকুর থেকে উঠে পাড়ে চলে এলো। মাটি কেঁপে উঠল। 1 সেকেন্ডের মধ্যে সবকিছু ঘটে গেল। জিনটা হাত বাড়িয়ে কাদেরকে ধরে ফেলল। কাদের চিৎকার করে উঠল, বাঁচাও। কিন্তু তার চিৎকারও থেমে গেল। অন্যরা ভয় জমে গেছে। মুনির দৌড় দিতে গেল, কিন্তু তার পা যেন আটকে গেল। জিনটা একের পর এক তাদের এগিয়ে আসতে লাগলো। তার চোখে ছিল ক্ষুধা। রাতভর পুকুর পাড়ে অদ্ভুত শব্দ শোনা গেল, চিৎকার, হাসি, পানির শব্দ। কিন্তু গ্রামের কেউ সাহস করে বের হয়নি। পরদিন সকালে গ্রামের মানুষ ভয়ে ভয়ে পুকুর পাড়ে গেল। তারপর যা দেখল, 4 জনই মরে পড়ে আছে, কেউ পানির ধারে, কেউ গাছের নিচে। তাদের চোখ খোলা, মুখে ভয় জমে আছে। মনে হচ্ছে মৃত্যুর আগে তারা ভয়ঙ্কর কিছু দেখেছে। এবার আর কেউ সন্দেহ করল না। সবাই বলে, এটা জিনের কাজ। মহিলারা কান্না শুরু করলো, পুরুষরা দিশাহারা। গ্রামের একজন বৃদ্ধ বলল, এই পুকুরে শক্তিশালী জিন আছে, এটা সাধারণ না। এবার তালুকদার সাহেব নিজেও ভয় পেয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এটা মানুষের কাজ না, তার নিজের পুকুর এখন অভিশপ্ত হয়ে গেছে। তিনি চুপচাপ বসে থাকলেন অনেকক্ষণ। তারপর বললেন, এবার বড় কবিরা জানতে হবে। গ্রামের সবাই একমত হলো, এই জিনকে না থামালে পুরো গ্রাম শেষ হয়ে যাবে। তালুকদার লোক পাঠালেন দূরের এক বিখ্যাত কবিরাজের কাছে। শালবনপুর গ্রাম এখন যেন এক ভয়ঙ্কর ছায়ায় নিচে ঢেকে গেছে। সন্ধ্যা নামলেই চারিদিকে নিস্তব্ধতা নেমে আসে। পাখিরা যেন ওই পুকুরের দিকে এড়িয়ে চলে। তালুকদার সাহেবের মুখে এখন আর আগের মতো কঠোর ভাব নেই। তার চোখে স্পষ্ট ভয়, কারণ এক রাতে তিনি 5 জন মানুষ হারিয়েছেন। 2 দিন পর বিকেলের দিকে গ্রামের রাস্তায় ধুলো উড়িয়ে একটা গরুর গাড়ি এসে থামল। সেখান থেকে নামলেন একজন বৃদ্ধ লোক, লম্বা দাড়ি, সাদা পাঞ্জাবি, কাঁধে একটা ঝোলা ব্যাগ, চোখে অদ্ভুত এক তীক্ষ্ণ দৃষ্টি। তিনি হচ্ছেন কবিরাজ হাফিজ উদ্দিন। চারপাশে তাকিয়ে তিনি ধীরে ধীরে বললেন, এই গ্রামে অশুভ শক্তি আছে, আমি আসার আগেই বুঝতে পারছি।
গ্রামের মানুষ তাকে ঘিরে ধরল। তালুকদার সাহেব এগিয়ে এসে বললেন, হুজুর, আমার পুকুরে কিছু একটা আছে, অনেক মানুষ মরে গেছে। কবিরাজ চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, এটা সাধারণ জিন না, খুব পুরনো আর শক্তিশালী। সন্ধ্যার আগে কবিরাজ পুকুর পাড়ে যেতে চাইলেন। সবাই ভয় পেয়ে গেল। একজন বলল, হুজুর, সন্ধ্যার পর গেলে ভালো হয় না? কবিরাজ শান্ত গলায় বললেন, ভয় পেলে হবে না, ভয় তাদেরই শক্তি বাড়ায়। তিনি একাই পুকুরের দিকে হাঁটা শুরু করলেন। তালুকদার সাহেবও কয়েকজন সাহস করে তার সাথে গেল। পুকুরের কাছে যেতেই একটা ঠান্ডা বাতাস বইতে লাগলো। গাছের পাতা হঠাৎ করে কাঁপতে শুরু করলো। কবিরাজ মাটিতে বসে চোখ বন্ধ করলেন, কিন্তু মন্ত্র পড়তে লাগলেন। হঠাৎ তিনি চোখ খুলে বললেন, এই পুকুরে একজন জিন থাকে, আর সে একা না। সবাই চমকে উঠল। তালুকদার কাপা গলায় বললেন, মানে? কবিরাজ ধীরে বললেন, ওর পরিবার আছে, ওরা ওখানে বাসা বানিয়েছে। সে রাতেই কবিরাজ পুকুর পাড়ে ব্যবস্থা নিলেন। তিনি চারিদিকে লবণ ছিটালেন, কিছু তাবিজ গাছে ঝুলালেন, আগুন জ্বালালেন। তারপর বললেন, আজ রাতে ওরা আসবে। গ্রামে কেউ সাহস করে থাকতে চাইল না, শুধু তালুকদার সাহেব দূরে দাঁড়িয়ে রইলেন। রাত গভীর হতে লাগলো। হঠাৎ পুকুরের পানি কাঁপতে শুরু করলো। ঘর আগুনের আলো হঠাৎ দপদপ করতে লাগলো। কবিরাজ জোরে মন্ত্র পড়তে লাগলেন। তার কণ্ঠে এক অদ্ভুত শক্তি ছিল। পানি ভিতর থেকে ধীরে ধীরে উঠে এলো সেই জিন। আগের চেয়ে অনেক বড় লাগছে। তার চোখ লাল, শরীর কালো ধোয়ার মতো। সে গর্জে উঠল, কে? আমার জায়গায় এসছো? কবিরাজ দাঁড়িয়ে বললেন, এই জায়গা মানুষের, তুই এখান থেকে চলে যা। জিন এসে হেসে উঠল, এই পুকুর এখন আমার। জিনটা এক লাফে সামনে চলে এলো। কবিরাজ মাটিতে কিছু ছুঁড়ে মারলেন, সাথে সাথে আগুনের মতো একটা আলো ছড়িয়ে পড়ল। জিনটা চিৎকার করে উঠল, কিন্তু সে থামল না। সে আরো ভয়ঙ্কর হয়ে উঠল। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো। চারিদিকে ঝড়ের মতো বাতাস শুরু হলো। গাছগুলো দুলতে লাগলো। পুকুরের পানি উঁচু হয়ে উঠেছে। কবিরাজ জোরে মন্ত্র পড়ছেন। জিন এগিয়ে আসছে। দুই শক্তির মধ্যে লড়াই শুরু হয়ে গেল। হঠাৎ পুকুরের ভিতর থেকে আরেকটা ছায়া নড়ল। কবিরাজ সেটা দেখে থমকে গেলেন। তিনি ধীরে বললেন, না, এটা শুধু একজন না। রাত তখন গভীর। চারিদিকে শুধু বাতাসের গর্জন আর পুকুরের উত্তাল পানি। কবিরাজ হাফিজউদ্দিন দাঁড়িয়ে আছেন পুকুর পাড়ে, চোখে কঠোর দৃষ্টি। তার সামনে এসে ভয়ঙ্কর জিন, আগুনের মতো চোখ, কালো ধোয়ার শরীর। কিন্তু এবার পরিস্থিতি আগের চেয়ে ভয়ঙ্কর, কারণ পুকুরের ভিতর থেকে আরেকটা ছায়া নড়ছে। কবিরাজ ধীরে ধীরে পিছিয়ে এসে বললেন, এখানে একাধিক জিন আছে, আমি ভুল করেছিলাম। তালুকদার সাহেব দূরে দাঁড়িয়ে কাঁপতে লাগলেন। হঠাৎ পুকুরের পানি ফেটে যেন আরেকটা অবয়ব উঠে এলো। এটা প্রথমটার চেয়েও ছোট, কিন্তু চোখে ভয়ঙ্কর রাগ। দুইটা জিন একসাথে এখন দাঁড়িয়ে। প্রথম জিনটা গর্জে বলল, তুই আমাদের জায়গায় এসেছিস, এখন থেকে মরতে হবে। কবিরাজ এবার আর দেরি করলেন না। তিনি দ্রুত ঝোলা থেকে একটা লাল কাপড় বের করলেন। তার উপর কিছু লেখা ছিল। তিনি সেটা মাটিতে ছুঁড়ে মারলেন। সাথে সাথে আগুনের মতো একটা বৃত্ত তৈরি হলো। জিনগুলো একটু পিছিয়ে গেল, কিন্তু বেশিক্ষণ না। একসাথে তারা আক্রমণ করলো। চারিদিক থেকে যেন ঝড় শুরু হলো। গাছের ডাল ভেঙে পড়তে লাগলো। পুকুরের পানি উঁচু হয়ে আকাশ ছুঁতে চাইছে। কবিরা জোরে মন্ত্র পড়তে লাগলেন। তার কণ্ঠে যেন আগুন। একটা জিন হঠাৎ সামনে এসে আঘাত করলো। কবিরাজ মাটিতে পড়ে গেলেন। তালুকদার চিৎকার করে উঠলেন, হুজুর। কবিরাজ উঠে দাঁড়িয়ে বললেন, আজ শেষ করতে হবে। তিনি চোখ বন্ধ করে একটা শক্তিশালী মন্ত্র পড়তে লাগলেন। তার চারপাশে আলো জ্বলতে শুরু করলো। জিনগুলো চিৎকার করতে লাগলো, থামা থামা। কিন্তু কবিরাজ থামলেন না। হঠাৎ তিনি মাটিতে হাত রাখলেন আর পুকুরের দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, নষ্ট হয়ে যা। একটা বিশাল শব্দ, ধুম। পুকুরের পানি ফেটে গেল। প্রথম জিনটা চিৎকার করতে করতে ধোয়ার মতো ভেঙে গেল। তার শরীর টুকরো টুকরো হয়ে মিলিয়ে গেল বাতাসে। জিনটা পরে ভয়ে পুকুরের ভিতরে পালিয়ে গেল। সবকিছু থমকে গেল। বাতাস থেমে গেল, পানি শান্ত হয়ে গেল, মাটি শান্ত হয়ে গেল। কবিরাজ হাঁপাতে বসে পড়লেন। তালুকদার দৌড়ে এসে বললেন, হুজুর, শেষ। কবিরাজ ধীরে বললেন, একটা শেষ হয়েছে, কিন্তু সবগুলো তার না। কবিরাজ বললেন, যে জিনটা মারা গেছে তার শক্তি বেশি ছিল। কিন্তু তিনি থামলেন। তালুকদার বলল, কিন্তু কি? কবিরাজ গভীর গলায় বললেন, ওর স্ত্রী আছে, আর সে আরো ভয়ঙ্কর। তালুকদারের শরীর ঠান্ডা হয়ে গেল। সে রাতেই দূরে জঙ্গলের দিক থেকে একটা ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। মনে হচ্ছিল কেউ প্রতিশোধ নিতে আসছে। জিনটা মারা যাওয়ার পর দুদিন ধরে গ্রামটা অস্বাভাবিক শান্ত হয়ে গেল। মানুষ ভাবল সব শেষ, অভিশাপ কেটে গেছে। তালুকদার সাহেবও একটু স্বস্তি পেলেন। পুকুর পাড়ে আবার কিছু লোক যেতে শুরু করলো। কিন্তু এই শান্তি ছিল ঝড়ের আগের নীরবতা। দ্বিতীয় রাত। গ্রামের আকাশ হঠাৎ কালো হয়ে গেল। কোনো মেঘ নেই, তবুও চাঁদ দেখা যাচ্ছে না। হঠাৎ গ্রামের উত্তর দিকের জঙ্গল থেকে একটা ভয়ঙ্কর শব্দ শোনা গেল। একটা নারীর হাসি।
কিন্তু সেটা মানুষের না। গ্রামের এক মহিলা রহিমা রাতের বেলা ঘর থেকে বাইরে বের হয়েছিল। হঠাৎ সে দেখলো দূরে একটা গাছের ডালে কেউ বসে আছে। লম্বা চুল, সাদা কাপড়, চোখে লাল আগুনের মতো জ্বলজ্বল। সে ধীরে ধীরে নিচে নামলো, তার পা মাটিতে ছুঁয়েও না। রহিমা কাঁপতে কাঁপতে বলল, কে তুমি? সে শুধু হাসলো। পরদিন সকালে রহিমাকে পাওয়া গেল তার ঘরের পাশে। সে মরে পড়ে আছে, তার মুখে ভয় জমে আছে, চোখ খোলা ঠিক আগের মৃতদের মতো। গ্রামের মানুষ বুঝে গেল নতুন কিছু শুরু হয়েছে। কবিরাজ হাফিজউদ্দিন আবার পুকুর পাড়ে এসে দাঁড়ালেন। তিনি চারিদিকে তাকিয়ে বললেন, কে এসেছে? তালুকদার কাপা গলায় বললেন, কে? কবিরাজ ধীরে বললেন, যে জিনটা মারা গেছে এটা তার স্ত্রী, এক ভয়ঙ্কর ডাইনি। সবাই স্তব্ধ। এরপর থেকে প্রতি রাতে গ্রামের কোথাও না কোথাও ভয়ঙ্কর ঘটনা ঘটতে লাগলো। কেউ ঘুম থেকে উঠে দেখে দরজার বাইরে কেউ দাঁড়িয়ে, কেউ শুনতে পায় জানলার পাশে কেউ হাঁটছে, গাছের ডাল থেকে অদ্ভুত হাসির শব্দ আসে। এক এক করে মানুষ মারা যেতে লাগলো। এক রাতে তালুকদার সাহেব নিজেই সেই ডাইনিকে দেখলেন। তিনি বারান্দায় বসেছিলেন। হঠাৎ দেখলেন তার সামনে উঠানে একটা নারী দাঁড়িয়ে, চুল পুরো মুখ ঢেকে রেখেছে। ধীরে ধীরে সে মাথা তুলল, চোখ দুটো লাল। সে বলল, তুই আমার স্বামীকে মেরেছিস। তালুকদার ভয় জমে গেলেন। ডাইনি ধীরে ধীরে বলল, আমি সব শেষ করে দেব। তারপর সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। তালুকদার চিৎকার করে উঠলেন। সে রাত থেকে তিনি ঘুমাতে পারছেন না। কবিরাজ চেষ্টা করলেন, তাবিজ দিলেন, মন্ত্র পড়লেন, কিন্তু ডাইনি আরো শক্তিশালী। সে সব কিছুতেই ভয় পায় না, বরং আরো রেগে যায়। ভয়ঙ্কর আক্রমণ এক রাতে গ্রামের 3 জন মানুষ একসাথে মারা গেলেন। কে কিছু বুঝতেই পারল না, শুধু শোনা গেল একটা ভয়ঙ্কর হাসি। কবিরাজ হাফিজউদ্দিন একদিন চুপ করে বসে রইলেন। সবাই অবাক, এই ডাইনি আমার শক্তির বাইরে। গ্রামের মানুষ এখন দিশেহারা, কেউ আর জানে না কি করবে। একটার পর একটা মৃত্যু। ডাইনি যেন পুরো গ্রাম শেষ করে দেবে। শালবনপুর এখন আর আগের মতো নেই। দিনের বেলা তো মানুষ ভয় পায়, রাস্তাঘাট ফাঁকা, সন্ধ্যা নামলেই পুরো গ্রাম যেন মৃত। ডাইনির অত্যাচার 3 দিন বাড়তে লাগলো। প্রতিদিন সকালে কারো না কারো লাশ পাওয়া যায়, কারো উঠানে, কারো দরজার সামনে, আবার কেউ পুকুর পাড়ে পড়ে থাকে। সব লাশের একই অবস্থা, চোখ বড় বড় করে খোলা, মুখে ভয় জমে আছে, কোনো আঘাত নেই। মনে হয় ভয়েই তারা মারা গেছে। গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল আরেকজন কবিরাজ আনতে হবে। এবার তারা দূরের এক বিখ্যাত কবিরাজকে নিয়ে এলো। তার নাম কবিরাজ সুলাইমান। তিনি আসতে বললেন, আমি অনেক শক্তিশালী শক্তির মোকাবেলা করেছি, এটা কিছুই না। তার আত্মবিশ্বাস দেখে গ্রামের মানুষ একটু সাহস পেল। সে রাতে তিনি পুকুর পাড়ে গেলেন, চারিদিকে তাবিজ, আগুন, লবণ সব ব্যবস্থা করলেন। তারপর মন্ত্র পড়তে শুরু করলেন। কিছুক্ষণ পর হঠাৎ বাতাস থেমে গেল, সবকিছু নিস্তব্ধ। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ, তুই আমাকে থামাবি? কবিরাজ ঘুরে দাঁড়ালেন। তার সামনে সে ডাইনি, লম্বা চুল, সাদা কাপড়, চোখ লাল, কিন্তু এবার তার চেহারা আরো ভয়ঙ্কর, মুখের রাগ আর প্রতিশোধের আগুন। কবিরাজ সুলাইমান জোরে মন্ত্র পড়তে লাগলেন। তিনি একটা তাবিজ ছুঁড়ে মারলেন। ডাইনি একটু পিছিয়ে গেল, কিন্তু সে হেসে উঠল, এসব দিয়ে আমাকে থামানো যাবে না। হঠাৎ ডাইনি এক ঝটকায় সামনে এসে দাঁড়ালো। কবিরাজ কিছুই বোঝাটার আগেই চারিদিকে অন্ধকার নেমে এলো। শুধু শোনা গেল একটা চিৎকার। পরদিন সকালে কবিরাজ সুলাইমানের লাশ পাওয়া গেল পুকুর পাড়ে। এবার গ্রামের মানুষ পুরো ভেঙে পড়ল। 1 না 2 জন কবিরাজ মারা গেছে। কেউ বিশ্বাস করতে পারছে না এই ডাইনিকে থামানো সম্ভব। তালুকদার সাহেব মাথায় হাত দিয়ে বসে আছেন। তিনি বললেন, আমার জন্যই সব হয়েছে। তার চোখে পানি। গ্রামের মানুষ তাকে দোষ দিতে শুরু করলো, আপনার পুকুরের জন্যই সর্বনাশ। সে রাতেই গ্রামের কয়েকজন একসাথে ডাইনিকে দেখল। সে গাছের উপর দিয়ে দাঁড়িয়েছিল, তার চুল বাতাসে উঠছে। হঠাৎ সে চিৎকার করে উঠল, সবাই মরবে। তার কণ্ঠে ছিল ভয়ঙ্কর শক্তি। আরেকজন কবিরে জানা হলো, কিন্তু সে পুকুর পাড়ে যেতে ভয় পালিয়ে গেল। সে বলল, এই শক্তি মানুষের না, আমি পারবো না। গ্রামের মানুষ এখন বুঝে গেছে সাধারণ কেউ এই ডাইনিকে থামাতে পারবে না। একজন বৃদ্ধ বললেন, একজন আছে, কিন্তু তাকে আনা কঠিন। সবাই তাকালো তার দিকে। কি? বৃদ্ধ বলল, কালো পাহাড়ের কবিরাজ, সে একাই পারে। শালবনপুর গ্রাম এখন মৃত্যুর গ্রাম। দিনে সূর্য ওঠে, কিন্তু মানুষের মুখে আলো নেই। প্রতিটি ঘরে কান্না, প্রতিটি রাতে ভয়। ডাইনির আতঙ্কে কেউ ঘর থেকে বেরও হয় না। গ্রামের এক বৃদ্ধ মজিদ চাচা সবাইকে ডেকে বললেন, এই ডাইনিকে সাধারণ কেউ থামাতে পারবে না। আমি একজনকে চিনি। সবাই আগ্রহ করে জিজ্ঞাসা করল, কে? তিনি ধীরে ধীরে বললেন, কালো পাহাড়ের কবিরাজ, তার নাম গাজী কাদের। সবাই চমকে উঠল, কারণ এই নাম তারা শুনেছে, কিন্তু কেউ তাকে কখনো দেখেনি। তালুকদার সাহেব আর কয়েকজন সাহসী মানুষ রওনা দিল সেই কবিরাজকে আনতে। তাদের যেতে হলো জঙ্গল পার হয়ে, নদী পেরিয়ে পাহাড়ের দিকে। 2 দিনের পথ। অনেক কষ্টে তারা পৌঁছালো এক নির্জন জায়গায়, একটা ছোট কুঁড়ে ঘর।
চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা। সেখানে বসেছিলেন একজন বৃদ্ধ, চোখ বন্ধ, মনে হচ্ছিল সবকিছু তিনি আগেই জানেন। তালুকদার এগিয়ে গিয়ে বললেন, হুজুর, আমাদের গ্রাম শেষ হয়ে যাচ্ছে। গাজী কাদের চোখ খুললেন। তার চোখে ছিল ভয়ঙ্কর শান্তি। তিনি বললেন, আমি জানি। গাজী কাদের ধীরে বললেন, তোমরা যাকে মেরেছ সে ছিল একটা জায়গার রক্ষক জিন। সবে অবাক, মানে সে খারাপ ছিল না? সে পুকুর পাড়ের ভারসাম্য রক্ষা করত। তালুকদার কাঁপতে লাগলেন, তাহলে তোমরা তাকে মেরে তার স্ত্রীকে জাগিয়ে তুলেছ, আর সে প্রতিশোধ নিচ্ছে। গাজী কাদের বললেন, এই ডাইনি শুধু প্রতিশোধ নিচ্ছে না, সে শক্তি সংগ্রহ করছে। যত মানুষ মরছে তত সে শক্তিশালী হচ্ছে। সবাই স্তব্ধ। তালুকদার হাঁটু গেড়ে বসে বললেন, হুজুর, আমাদের বাঁচান। গাজী কাদের কিছুক্ষণ চুপ থেকে বললেন, এই লড়াই সহজ হবে না, অনেক বড় মূল্য দিতে হবে। তারা গাজী কাদেরকে নিয়ে গ্রামে ফিরল। গ্রামের মানুষ তাদেরকে দেখে আশার আলো পেল, কিন্তু তিনি প্রথমেই বললেন, আজ রাতেই শেষ যুদ্ধ হবে। প্রস্তুতি। গাজী কাদের পুকুর পাড়ে গিয়ে চারিদিকে বিশেষ চিহ্ন আঁকলেন, মাটিতে কিছু লিখলেন, কিছু গাছ কেটে ফেলতে বললেন। তিনি বললেন, আজ কেউ ঘর থেকে বের হবে না। রাত নামলো, চারিদিকে নিস্তব্ধতা, পুকুরের পানি অস্বাভাবিকভাবে স্থির। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। দূরে জঙ্গলের দিকে সেই ভয়ঙ্কর হাসি। ডাইনি আসছে। গাজী কাদের চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলেন। তিনি বললেন, এবার শেষ। রাত তখন গভীর, আকাশ কালো, চারিদিকে অস্বাভাবিক নিস্তব্ধতা। তালুকদার পুকুরের চারপাশে দাঁড়িয়ে আছেন গাজী কাদের, আর তার চারিদিকে আঁকা অদ্ভুত চিহ্নগুলো মৃদু আলো ছড়াচ্ছে। মনে হচ্ছে এই জায়গাটা এখন যুদ্ধক্ষেত্র। হঠাৎ ঝড় শুরু হলো। গাছপালাগুলো ভয়ঙ্করভাবে দুলতে লাগলো, পুকুরের পানি কাঁপতে লাগলো। তারপর অন্ধকার ভেদ করে ধীরে ধীরে সামনে এলো সেই ডাইনি। সে আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। তার চুল বাতাসে উঠছে, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে হাসতে লাগলো। তুই এসছিস আমাকে থামাতে? গাজী কাদের শান্ত গলায় বললেন, তোর সময় শেষ। ডাইনি হেসে উঠল, আমাকে কেউ থামাতে পারবে না, আমি সব শেষ করে দেব। ডাইনি হঠাৎ এক ঝটকায় সামনে চলে এলো। চারিদিকে অন্ধকার ছড়িয়ে পড়ল। গাজী কাদের মাটিতে হাত রাখলেন, সাথে সাথে আলো ছড়িয়ে পড়ল। ডাইনি একটু পিছিয়ে গেল। হঠাৎ পুকুরের পানি নিচে নিচে উঠতে লাগলো। মনে হচ্ছে ডাইনি পানির শক্তি ব্যবহার করছে। সে চিৎকার করে উঠল, এই পুকুর আমার। গাজী কাদের জোরে মন্ত্র পড়তে লাগলেন। তার চারপাশে আগুনের মতো আলো তৈরি হলো। ডাইনি আক্রমণ করলো। দুই শক্তি একসাথে ধাক্কা খেলো। ধুম, মাটি কেঁপে উঠল। ঘরের বাতাস, ভিতরে মানুষ কাঁপছে। তারা বাইরে আসতে পারছে না, শুধু দূর থেকে শব্দ শুনতে পাচ্ছে, ঝড়, চিৎকার, বিস্ফোরণ। হঠাৎ গাজী কাদের চিৎকার করে বললেন, তোর শক্তি এই পুকুর থেকে। ডাইনি থেমে গেল। সেটা এগিয়ে বলল, চুপ। গাজী কাদের দ্রুত পুকুরের দিকে চারিদিকে ছুটতে লাগলেন। তিনি মাটিতে কিছু চিহ্ন আঁকলেন, তারপর চিৎকার করে বললেন, এই শক্তি বন্ধ হয়ে যাক। পুকুরের পানি হঠাৎ থেমে গেল। ডাইনি দুর্বল হয়ে পড়ল। ডাইনি চিৎকার করে উঠল, না, আমি হারবো না। সে শেষ শক্তিতে আক্রমণ করল। গাজী কাদের চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ একটা বিশাল আলো চারিদিকে ছড়িয়ে পড়ল। ডাইনি চিৎকার করতে লাগলো। তার শরীর ধীরে ধীরে ভেঙে যেতে লাগলো। শেষে সে ধোঁয়ার মতো মিলে গেল। সবকিছু থেমে গেল। ঝড় থেমে গেল, পানি শান্ত। গাজী কাদের ধীরে বসে পড়লেন। তিনি ক্লান্ত, কিন্তু হঠাৎ পুকুরের পানি আবার একটু নড়ল। গাজী কাদের চোখ খুললেন। তিনি ধীরে বললেন, শেষ হয়নি, ডাইনিটা ধ্বংস হয়ে গেছে। সবাই তাই ভেবেছিল, কিন্তু গাজী কাদেরের মুখের কথা শুনে শেষ হয়নি। তালুকদার সাহেব বুকের ভিতর আবার কাঁপন ধরল। পুকুরটা এখন অদ্ভুত শান্ত, এতটাই শান্ত যে সেটা স্বাভাবিক না। কোনো পাখির ডাক নেই, কোনো ব্যাঙের শব্দ নেই। মনে হচ্ছে পুরো জায়গাটা নিঃশ্বাস বন্ধ করে আছে। গাজী কাদের ধীরে ধীরে পুকুরের দিকে তাকিয়ে বললেন, এই নীরবতা ভালো না। তালুকদার কাপা গলায় বললেন, হুজুর, ডাইনি তো শেষ হয়েছে, তাই না? গাজী কাদের চুপ রইলেন। তারপর বললেন, ওটা ছিল তার শরীর, কিন্তু তার শক্তি। তালুকদারের গলা শুকিয়ে গেল। মানে ডাইনির শক্তি এখনো এই পুকুরে আছে। গাজী কাদের পুকুরের ধারে গিয়ে মাটিতে বসে পড়লেন। তিনি চোখ বন্ধ করে কিছু পড়তে লাগলেন। হঠাৎ তিনি চোখ খুলে বললেন, এই পুকুরের নিচে কিছু একটা লুকানো আছে। গ্রামের কয়েকজন সাহস করে কাছে এলো। তারা দেখল পুকুরের মাঝখানে হালকা কালো একটা দাগ দেখা যাচ্ছে। মনে হচ্ছে পানির নিচে কিছু আছে। গাজী কাদের বললেন, ডাইনি তার শক্তি এখানে বেঁধে রেখে গেছে, এটা না ভাঙলে সে আবার ফিরে আসবে। তালুকদার বললেন, তাহলে কি করতে হবে? গাজী কাদের ধীরে বললেন, পুকুর শুকাতে হবে। সবে হতবাক, এই বিশাল পুকুর? হ্যাঁ, না হলে এই অভিশাপ কখনো শেষ হবে না। পরদিন থেকে কাজ শুরু হলো। গ্রামের মানুষ ভয় পেলেও বাঁচার জন্য সবাই এক হলো। দিনরাত পানি তোলা হলো, কিন্তু অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। পানি কমে না, যতই পানি তোলা হয় আবার ভয়ে ভরে যায়। মাঝে মাঝে পানির ভেতর থেকে শব্দ আসে। এক রাতে যারা পানি তুলতেছিল তারা হঠাৎ শুনল
পানির ভেতর থেকে কেউ বলছে, থাম। সবাই থেমেও গেল। তারপর আবার, থাম, না হলে মরবি। লোকগুলো দৌড়ে পালালো। গাজী কাদের বুঝলেন এই কাজ সহজ না। তারা চারিদিকে নতুন করে তাবিজ বসালেন, মন্ত্র পড়লেন, তারপর বললেন, আজ রাতে শেষ চেষ্টা করব। রাত নামতেই আবার অদ্ভুত পরিবেশ। পুকুরের পানি কালো হয়ে গেল। হঠাৎ মাঝখান থেকে একটা কালো ধোঁয়া উঠতে লাগলো। গাজী কাদের চিৎকার করে বললেন সে ফিরে আসছে। ধোঁয়ার ভেতর থেকে একটা অবয়ব তৈরি হতে লাগলো, পুরোনো অর্থে, কিন্তু সেটা স্পষ্ট। ডাইনি তার চোখে আগের মধ্যে চলছে। সে দুর্বল কিন্তু বেঁচে আছে। ডাইনি হাসতে লাগলো, তুই ভেবেছিস আমি শেষ? গাজী কাদের দাঁড়িয়ে বললেন, আজ সত্যি শেষ হবে। ডাইনি আবার আগের মতোই শক্তিশালী না, কিন্তু সে ধীরে ধীরে শক্তি নিচ্ছে। পুকুরের ভেতর থেকে গাজী কাদের বুঝলেন সময় কম। তিনি তালুকদারকে ডাকলেন, এই পুকুর তোমাকে শেষ করতে হবে। তালুকদার ভয় পেয়ে বললেন, আমি? হ্যাঁ, তোমার হাতে এই অভিশাপ শুরু হয়েছে, তোমার হাতে শেষ হবে। তালুকদারের চোখে পানি চলে এলো। তিনি ধীরে ধীরে বললেন, আমি কি করব? গাজী কাদের একটা তাবিজ দিলেন, এটা পুকুরের মাঝখানে ছুঁড়ে মারো। তালুকদার কাঁপতে কাঁপতে পুকুরের দিকে এগোলেন। ডাইনি চিৎকার করে উঠল, না। তিনি চোখ বন্ধ করে তাবিজটা ছুঁড়ে মারলেন। হঠাৎ ধুম, পুকুরে পানি ফেটে গেল, চারিদিকে আলো ছড়িয়ে পড়ল। ডাইনি চিৎকার করতে লাগলো। ধীরে ধীরে তার অবয়ব ভেঙে গেল। এবার পুরোপুরি কোনো কিছুই আর রইল না। সবকিছু থেমে গেল। পুকুর শান্ত, বাতাস স্বাভাবিক। গাজী কাদের হাঁপাতে হাঁপাতে বললেন, এবার শেষ। কিন্তু সবার অজান্তে পুকুরের এক কোণে হালকা একটা ছায়া নড়ল। শালবনপুর গ্রাম, রাতের আকাশ অর্ধেক চাঁদ দিয়ে ঢাকা, বাতাসে অদ্ভুত শীতলতা। গ্রামের মানুষ ঘরবন্দি, আর কেউ বেরোতে সাহসও পাচ্ছে না। তালুকদার পুকুরের পানি এখন অদ্ভুতভাবে স্থির, কিন্তু সেই স্থিরতার মধ্যে একটা অদ্ভুত ছায়া নড়ছে। পুকুর পাড়ে দাঁড়িয়ে আছেন গাজী কাদের। তার পাশে তালুকদার সাহেব এখন খুবই কাঁপছে। হুজুর, কি হবে এখন? গাজী কাদের ঠান্ডা গলায় বললেন, আজ রাতে সব শেষ হবে, তবে সবাইকে সতর্ক থাকতে হবে। রাত গভীর। পুকুরের পানির মধ্যে থেকে হঠাৎ অন্ধকার ধোঁয়ার মতো ছায়া বের হতে শুরু করলো। সে ছায়া আগের ডাইনি, কিন্তু এবার সে পরিবর্তিত, আরো ভয়ঙ্কর রূপে। চুল লম্বা, বাতাসে ছড়িয়ে, চোখ লাল আগুনের মতো জ্বলছে। চেহারায় রাগ, প্রতিশোধ এবং শীতকারের আগুন মিশে আছে। গ্রামের মানুষ ঘর থেকে হঠাৎ চিৎকার করতে করতে পিছু হটে। তারা জানে এবার আর কোনো দৌড় আছে না। গাজী কাদের ধীরে ধীরে পুকুর পাড়ে বৃত্ত আঁকলেন। তার হাত থেকে ঝরে পড়েছে বিশেষ তাবিজ। এই বৃত্তের মধ্যে না ঢুকলে কেউ বেঁচে যাবে না। তিনি তালুকদারের দিকে তাকালেন, তোমাকে প্রথম বৃত্তের ভেতর থাকতে হবে। তালুকদার কাঁপতে কাঁপতে বললেন, কিন্তু আমি কি পারবো? গাজী কাদের কঠিন গলায় বললেন, তুমি শুরু করেছ, শুরু করলে শেষ করতে হবে, অন্য কারো হাতেই দায়িত্ব নেই। হঠাৎ ডাইনি আকাশ থেকে ঝাঁপ দিয়ে বৃত্তের দিকে এলো। তার কণ্ঠে বাজলো, আর সব শেষ হবে। ডাইনির শক্তি চরমে। পুকুরে পানি ঝলসে উঠল, গাছগুলো কেঁপে উঠল। মাটির মধ্যে যেন ভেতরের শক্তি স্পন্দিত হচ্ছে। গাজী কাদের এবং তালুকদার বৃত্তের মধ্যে দাঁড়িয়ে মন্ত্র পড়া শুরু করলেন। তাবিজ ঝলসে উঠল, আলো চারিদিকে ছড়িয়ে পড়ল। ডাইনি চিৎকার করে, না, এই শক্তি আমার। ডাইনি আক্রমণ করল। তার হাত থেকে আগুনের মতো শক্তি বের হচ্ছে। গাজী কাদের একদিকে ঠেকালেন, অন্যদিকে আবার নতুন শক্তি বের করলেন। প্রথমবার এই সংঘর্ষে ডাইনি পিছিয়ে গেল না, তবে তার শক্তি হ্রাস পাচ্ছে। গাজী কাদের ধীরে ধীরে তাকে বললেন, ডাইনি, নিঃশ্বাস করতে হবে। তার শক্তি পুকুরে বাঁধা। তিনি মাটিতে একটি রহস্যময় মন্ত্র লিখলেন। লাল তাবিজ, কালো কালি সব মিশে বিশেষ শক্তি তৈরি হলো। ডাইনি আক্রমণ করছিল, কিন্তু শক্তি হ্রাস পাচ্ছে। ধীরে ধীরে সে পিছিয়ে এলো। ডাইনি বুঝতে পারল গাজী কাদেরের হাতের মন্ত্র ও তাবিজে তার ধ্বংসের চাবি। সে হঠাৎ পানিতে ভাঙতে শুরু করলো। পুকুরে ঢেউ উঠল, গ্রামের মানুষ ছুটে গেল। ডাইনি চিৎকার করে, আমি ফিরে আসবো, তুমি পারবে না। গাজী কাদের ধীরে কিন্তু দৃঢ় গলায় বললেন, আজই শেষ হবে। এই পুকুরে তুমি আর কাউকে ভয় দেখাবে না। গাজী কাদের এবং ডাইনির দিকে তাবিজ ছুঁড়ে মারলেন। একসাথে পুকুরের পানি চাপে উঠল। ডাইনি চিৎকার করতে করতে ধীরে ধীরে ভেঙে গেল। চূড়ান্ত মুহূর্ত। ডাইনির শক্তি পুকুরের মধ্যে আটকা পড়ল। বৃত্ত সম্পূর্ণ বন্ধ হলো। ডাইনি ধোয়ার মতো মিলে গেল। তার চিরকাল শেষ। শূন্যতা নেমে এলো। গাজী কাদের বললেন, এখন সত্যি শান্তি। তালুকদার সাহেব কেঁপে কেঁপে দাঁড়িয়েছিলেন। গ্রামের মানুষ ধীরে ধীরে উৎসাহ পেল। পরদিন সকালে গ্রাম আলোয় ভরে গেল। পুকুর শান্ত, পাখি কুরকুরে গান করতে শুরু করল। তালুকদার সাহেব গাজী কাদেরের দিকে তাকালেন, আপনি কি সত্যি সব শেষ করেছেন? গাজী কাদের মাথা নাড়লেন, হ্যাঁ,
কিন্তু এই অভিশাপ চিরকালের মতো মুছে যায়নি। যিনি আবার লোভ বা বিদ্বেষ দেখাবে তার শক্তি কখনো ফিরে আসবে না। সবাই যখন বিশ্বাস করেছিল সব শেষ, পুকুরের এক কোণে হালকা ছায়া নড়ল। কেউ কিছু দেখল না, কিন্তু অনুভব হলো কিছু শক্তি এখনো পুকুরের মধ্যে বাঁধা আছে। গাজী কাদের ধীরে বললেন, শক্তি আছে, কিন্তু এবার কেউ সাহস করবে না। এভাবেই গ্রাম ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরল। ভয়, মৃত্যু আর অভিশাপের স্মৃতি মনে থাকলো। প্রিয় লিসেনার, কেমন লাগলো আজকের গল্প দুটো? সবাই কমেন্ট করে জানাবেন। আপনাদের কেমন গল্প পছন্দ করেন এটা আমাকে জানিয়ে দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের মনের মতো গল্প নিয়ে আসতে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ করে দিন নিত্য নতুন গল্প পেতে। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।